প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের পর্বটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক জনাব রাহিদ এজাজ। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। ধন্যবাদ। তো আমরা সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আলোচনা শুরু করছি। মানব জমিন। ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা 15 সেনা কর্মকর্তা হেফাজতে। জেনারেল কবির কোথায়? প্রধান উপদেষ্টা ইতালি সফরে যাচ্ছেন আজ। পুলিশের বাধায় জাপার সমাবেশ পণ্ড। আমাদের সময়। ইচ্ছাকৃত খেলাপির তালিকায় নেই রাঘব বোয়ালরা। সংশোধিত আইনে মানবতা বিরোধী অপরাধের বিচার। নির্বাচনে অযোগ্য হচ্ছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। আমার দেশ। ডাকসু জাকসু নেতাদের দাবি, গুম খুনে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার নিশ্চিত করুন। কালবেলা। আরাকান আর্মির হাতে আটকা 116 জেলে, ফিরতি পথ অনিশ্চিত। দলগুলোকে গণভোটের দায়িত্ব কে দিয়েছে? আমির খসরুর প্রশ্ন। দেশ রূপান্তর। গাজার কিছু অংশ থেকে সরেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনী মানসিক অত্যাচার বেশি করেছে। শহীদুল আলম। দৈনিক ইনকিলাব। সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামান, আইসিটিতে চার্জশিট হওয়া 15 কর্মকর্তা সেনা হেফাজতে। মানবাধিকার কমিশন অধ্যাদেশ পরামর্শ সভায় ডক্টর আসিফ নজরুল, উপদেষ্টাদের নয়, জাতি হিসেবে আমাদের সেফ এক্সিট প্রয়োজন। খবরের কাগজ। প্রিয়জনের সন্ধানে ধ্বংসস্তূপে খোঁজ। যুক্তরাষ্ট্র 200 সেনা পাঠাচ্ছে। গাজার ভবিষ্যৎ কোন পথে? করতোয়া। বগুড়ার নেতাদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ তারেক রহমানের। জুলাই সনদ সই অনুষ্ঠান 17 অক্টোবর। আমরা শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আজ প্রথমেই যে শিরোনামটি বলছিলাম, এটি আসলে সবগুলো দৈনিক সংবাদপত্রের প্রধান শিরোনাম। সেনাবাহিনীর তরফ থেকে যে ব্রিফিং করা হয়েছে তার বরাত দিয়ে আমরা আলোচনা, যেটা আমরা অনুষ্ঠান শুরুর আগে বলছিলাম, গত বুধবার আপনার ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যে দুটো গুমের ঘটনায় যে মোট 3টি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী সহ 32 জনকে গ্রেপ্তারের পরোয়ানা জারি করেছিলেন। এর মধ্যে ছিলেন সেনাবাহিনীর সাবেক ও বর্তমান 25 জন কর্মকর্তা। তো আপনি যেটা প্রায় সব কাগজেই খবরটা আছে যে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান শনিবার যে ব্রিফিংটা করেছেন সে সেনানিবাসের মেস আলফাতে, তিনি সেখানে একটা হিসাব দিয়েছেন যে 3টি মামলায় 25 জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে অবসরে গেছেন 9 জন, এলপিআরে 1 জন এবং বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছেন 15 জন। 8ই অক্টোবর এইটা যখন ট্রাইব্যুনালের সিদ্ধান্ত হলো তাদের বিরুদ্ধে চার্জ গঠনের, তখন সেনা সদরে আসার নির্দেশনা দেওয়া হয়েছিল। এর মধ্যে মেজর জেনারেল কবির আহমদ ছাড়া বাকি 15 জনে এসেছেন, তিনি পরিবার থেকে আলাদা। এবং এই বিষয়ে উনি বলছেন 9 অক্টোবর তিনি জেনারেল কবির বাসা থেকে বের হয়ে গেছেন, এরপর থেকে পাওয়া যাচ্ছে না এবং এ ব্যাপারে সরকারি গোয়েন্দা সংস্থা ডিজিএফএনএসএ এবং বিজিবিকে বলা হয়েছে যেন তিনি দেশ ত্যাগ করতে না পারেন। তো এই ছিল মোটা দাগে বিষয়টি তিনি ব্যাখ্যা করেছেন এবং বলছেন খুব দ্ব্যর্থহীন কণ্ঠে যে সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সব আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং হেফাজতে থাকা যে 15 জনের হিসাব দিচ্ছেন বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন কি প্রক্রিয়ায় বিচারটা হবে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। তো এই ছিল মোটামুটি আজকে ব্রিফিংয়ের পরের যে আপনার সর্বশেষ যে অবস্থাটা। আবার আজকে এই অনুষ্ঠানে আমরা যখন কথা বলছি, আমরা একটা খবর দেখছিলাম, বাসস ঘণ্টাখানেক আগে বোধহয় একটা খবর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে উদ্ধৃত করে বলেছেন যে সশস্ত্র বাহিনী কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই। কারণ এটা নিয়ে অনুষ্ঠান শুরুর আগে আমরা যেভাবে বলছিলাম নানান জল্পনা গুজব ইত্যাদি আছে এবং সেটা তো আজকে অ্যাডজুটেন্ট জেনারেলের ব্রিফিংয়ের পরে খুব স্পষ্ট হয়ে গেল ওনাদের অবস্থানটা। আবার যেই জিনিসটা গুজব আকারণী বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রেপ্তারের পরোয়ানা নিয়ে জড়িত খবরকে তিনি
ভিত্তিহীন এবং মন গড়া গুজব হিসেবে অভিহিত করেছেন। তো যেহেতু একটা বিচারিক প্রক্রিয়া এবং এর মধ্যে দিয়ে আছে, আমরা হয়তো সামনের দিনগুলোতে বিষয়গুলো বুঝতে পারবো যে জিনিসটা আসলে কোন দিকে যাচ্ছে, এবং এটা আদালত, রাষ্ট্র সেই বিষয়ের মধ্যে দিয়ে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। তো সেটাই, এবং ওনারা বলেছেন যে সংবিধান, রাষ্ট্র, এই বিচারিক প্রক্রিয়া এগুলোর প্রতি শ্রদ্ধাশীল, এবং অতীতের ধরনের ঘটনায় যে বিচার ব্যবস্থা নেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, সে বিষয়টি তিনি বিকেলে যে প্রেস কনফারেন্স সেখানে খুব ক্লিয়ার করে বলেছেন। আমরা পরবর্তী শিরোনামে যাই। আপনি কূটনৈতিক প্রতিবেদনে আপনার প্রতিবেদক হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা, গাজা পরিস্থিতি নিশ্চয়ই পর্যবেক্ষণ করছেন। আজকের কয়েকটি শিরোনাম রয়েছে, এটিও অন্যতম প্রধান শিরোনাম। একটি তো হচ্ছে এরকম যে প্রিয়জনের সন্ধানে ধ্বংসস্তূপে খোঁজ, যেটি আমরা শান্তি চুক্তির পর থেকেই আমরা দেখতে পাচ্ছি। আর যেটি শিরোনাম হিসেবে আমরা এদিকে দেখছি যে গাজার কিছু অংশ থেকে ইসরায়েলি বাহিনী সরে গেছে, পাশাপাশি ইসরায়েলি বাহিনীর হাতে আটক ডক্টর শহীদুল আলমের বরাত দিয়ে শিরোনাম করা হয়েছে যে তারা মানসিক অত্যাচার করেছে বন্দীদের। হ্যাঁ, যেহেতু উনি এই যে সমুদ্র ফ্লোটিলা যেটা বিশ্বের নানান প্রান্ত থেকে গিয়েছিল, সেখানে বাংলাদেশ থেকে গিয়েছিলেন ফ্রিডম ফ্লোটিলায় গিয়েছিলেন, ফ্রিডম ফ্লোটিলা, সমুদ্র ফ্লোটিলা যেটা বলি। তো তিনি আজ ভোরে টার্কি হয়ে গতকাল টার্কি স্থানীয় সময় অনুযায়ী বোধহয় দুপুরবেলা 2টা-2:30টার দিকে এসে পৌঁছান ইসরায়েল থেকে, এবং সেভাবে টার্কিশ এয়ারলাইনে করে উনি আজ ভোরে দেশে ফিরেছেন। বিকালে উনি একটা ব্রিফিং করেছেন, এবং আপনার ব্রিফিংয়ে যে উনি সে মানসিক অত্যাচার সহ্য করেছেন, এবং তাদের যে গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছিল, সব পুরো বিষয়টা, জাহাজে যে অবস্থাটা তাদের মধ্যে ছিল, যে এক ধরনের মানসিক নির্যাতন করা হয়েছিল, সেই বিষয়গুলো তিনি বলেছেন। তারপর খুব পরিধানযোগ্য, এরপর তার বাংলাদেশি পাসপোর্ট যেটি ছিল, ইসরায়েলি বাহিনী সেটি ছুঁড়ে ফেলে দেয়। তিনি যখন পাসপোর্টটা তুলে নিতে গেছেন, তিনি বলছেন বারবার তার উপর চড়া হয়েছে, তারপর নিজেদের মধ্যে মেশিন গানের ব্যারেল দিয়ে আঘাত করা হয়েছে, ইত্যাদি বিষয়গুলো বলছেন। আর উনি পরিষ্কার করে বলছেন, কিন্তু আমরা যুদ্ধবিরতি, শান্তি, আপনি যে বলছেন প্রিয়জনের খোঁজে যাচ্ছে, গাজার মানুষের কিন্তু মুক্তি এখনো মেলেনি, যুদ্ধবিরতি চলছে। তো এই যুদ্ধবিরতি কদিন চলবে এবং এই শেষ পর্যন্ত শান্তিটা কতখানি স্থায়ী হবে, সেটা যেমন একটা বিষয়। এবং গাজায় যে মানবিক বিপর্যয় সংকট, মানে একদিকে হচ্ছে আক্রমণ, হামলা, নৃশংসতা, এটি বন্ধ হয়নি, খাবার এবং অন্যান্য ওষুধপত্র সহ মানবিক সহায়তাগুলো এখনও বন্ধ, স্মুথলি সেটা যাচ্ছে না। তো সেই জায়গায় আমরা আপাতত একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি, কিন্তু এটাও ঠিক যে সমুদ্র ফ্লোটিলার আগেও অতীতে বেশ কয়েকবার এমন প্রয়াস ছিল সেখানে পৌঁছানোর, কারণ এটা একটা প্রতীকী প্রতিবাদ এবং পুরো বিশ্বকে অন্যান্য ফ্লোটিলার চাইতে এবার নাড়িয়ে দিয়েছে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত এটা কতখানি টেকসই হবে সেটি বোধহয় আমাদের আরও একটু সময় নিয়ে দেখার পালা আছে। যেই মধ্যপ্রাচ্যে যে অস্ত্রবিরতিটা শুরু হয়েছে সেটি কোন পথে যায়। কারণ আমরা জানি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বেঞ্জামিন নেতানিয়াহুকে পাশে রেখে যে 20 পয়েন্টের পিস ডিলের কথা বলছেন, ওখানে বেসিক অনেকগুলো জায়গাতে ফ্লর কথা বলা হচ্ছে, 4-5টা জায়গাতে, যেটা দেখভাল কে করবে, যে দেখভাল বা এটা সুপারভিশনের জন্য টনি ব্লেয়ারের মতো বিতর্কিত লোককে রাখা হয়েছে। তারপরে সেই একটা ফিলিস্তিনের সমস্যার একটা রাজনৈতিক ইস্যু, এটা কোনো অরাজনৈতিক বা নির্দলীয় বিষয় নেই, সেইখানে অরাজনৈতিক ব্যক্তিবর্গকে নিয়ে চালানো হবে, তার টাইম ফ্রেম কি, ইত্যাকার অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা আছে। তো এমন একটা কনটেক্সটে আপাতত সুখকর দিক হচ্ছে যে একটা অস্ত্রবিরতি মেনে নিয়েছে, এবং ইসরায়েল এটা মেনে নিয়ে কতদিন পর্যন্ত সেটা চালিয়ে যায়, অব্যাহত রাখে, সেটার জন্য আমাদের একটু অপেক্ষায় থাকা উচিত। আমরা তো দেখছিলাম যে বিশ্ব নেতারা এবার বেশ জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সময়ও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া, আলাদা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা, এই ব্যাপারগুলোতে একদমই একমত হয়েছিলেন, খুব জোর দিচ্ছিলেন। নিরাপত্তা পরিষদে ভেটো পাওয়ার ব্যবহার করে যুক্তরাষ্ট্রই তখন বাধাগ্রস্ত করলো প্রক্রিয়াটি, আবার সেই যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী আবার এই শান্তি চুক্তিটি হলো। এখন আসলে স্থায়ী সমাধানের বিষয়টি আপনি যদি আরেকটু খোলাসা করে আমাদেরকে বলেন। আমি তো ওই জন্যই বলছি, দেখুন, আমি যদি ভুল না করি 155 বা 157টা দেশ, এরই মধ্যে আপনি যে গত মাসে ইউএন জেনারেল অ্যাসেম্বলির সেশনের কথা বলছেন, সেই সেশনের সময় আগে এটা হয়েছে, এবং সবচেয়ে
উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে সিকিউরিটি কাউন্সিলের যে 5টা পার্মানেন্ট মেম্বারের মধ্যে রাশিয়া, চায়না তো আগে ছিল, ফ্রান্স এবং ইংল্যান্ড বাকি ছিল, তারাও সাপোর্ট করেছে, বাকি থাকে হচ্ছে যুক্তরাষ্ট্র। এবং আমরা এটা জানি যে ভেটো পাওয়ার দিয়েই সব কিছু আটকে যায়। এবং জাতিসংঘ যে আজকে কার্যকরিতা নিয়ে প্রশ্ন উঠছে, জাতিসংঘের সংস্কারের বিষয় নিয়ে হরহামেশা কথা ওঠে, তার অন্যতম প্রধান বিষয়টা হচ্ছে এই যে পার্মানেন্ট মেম্বারদের ভেটো পাওয়ার। এবং আলটিমেটলি পার্মানেন্ট মেম্বাররা যেটা বলেন বা যেটা চায় সেটা, ধরুন আমি প্যালেস্টাইনের প্রসঙ্গ আসছি, আজকে আমার পাশের দেশ মিয়ানমারে যে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানো হলো, সেখানে কিন্তু একই রকম। ধরেন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং যুক্তরাজ্য একদিকে আছে, অন্যদিকে চীন বা রাশিয়া মিয়ানমারকে সাপোর্ট করছে বলেই কিন্তু আলটিমেটলি কোনো রেজলিউশন আনা যায়নি, আলোচনা হয়েছে, বিতর্ক হয়েছে ওই পর্যন্ত। তো সেই জায়গাতে আমি বলি এবার যে জিনিসটা ঘটেছে, প্যালেস্টাইন রাষ্ট্রের প্রতি যে অভূতপূর্ব সমর্থন, গোটা দুনিয়া জুড়ে তোলপাড়, ইটালিতে ধরেন 2 লাখ 3 লাখ মানুষের সমাবেশ, এবং আমরা যেটা নিজের চোখেই দেখেছি, এই আপনাদের এই অনুষ্ঠানে এসে আমি একাধিকবার বলেছি, যুক্তরাজ্যে যে ক্ষমতার পালাবদল, প্রেসিডেন্ট জো বাইডেন যে হেরে গেলেন বা ট্রাম্প যে এলেন, সেখানেও কিন্তু পুরো যুক্তরাষ্ট্র জুড়ে ক্যাম্পাসগুলোতে বিক্ষোভ হয়েছে, সাধারণ মানুষ মাঠে নেমেছে। এতে কোনো জনগণের জোয়ারটা সারা বিশ্ব জুড়ে প্যালেস্টাইনিদের পক্ষ আছে, কিন্তু এই জনগণের জোয়ারেই কি যথেষ্ট? কারণ এর মধ্যে রাজনীতি থাকে, কুটচাল থাকে, মেরুকরণ থাকে। তো সেই জায়গাতে যুক্তরাষ্ট্র এখনও যেহেতু ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে, ইসরায়েলি লবি, আমি বরাবরই বলে থাকি ইসরায়েলি লবি এত স্ট্রং, সেই জায়গাতে আমরা মিডল ইস্টে এই ক্রাইসিসকে কেউ খুব সরলীকরণ করতে চান, যেমন দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ বৈষম্যের অবসান হয়েছে, তো সেটার সাথে মধ্যপ্রাচ্যকে মেলানোর কোনো সুযোগ নেই। এই জন্য আমি বলি এই জায়গাতে আমরা অ্যাপারেন্টলি খুব অপটিমিস্টিক হতে পারি, কিন্তু লং রানে এটা কতটা টেনজিবল হবে এটা দেখার জন্য আমাদের আরও একটু সময় অপেক্ষা করাটা জরুরি বলে আমি মনে করি। আন্তর্জাতিক প্রসঙ্গে যেহেতু কথা বলছি, এই সুযোগে ভারতে তালেবান নেতার যে সফর, তা ঘিরে নানান রকম আলোচনা হচ্ছে, একটু যদি আপনি। জি, আপনার আমির খান মুত্তাকির একটা প্রেস কনফারেন্স হলো, তো সেই প্রেস কনফারেন্সে দেখুন নারী সাংবাদিকদের বর্জন করা হয়েছে, গতকালের যে প্রেস কনফারেন্স, গত পরশুর। তো সেইখানে প্রেস কনফারেন্সে নারী সাংবাদিক বিবর্জিত প্রেস কনফারেন্স, এটা নিয়ে ভারতের সাংবাদিকরা, নানান সাংবাদিক মহল, রাজনীতিবিদ সবাই সোচ্চার। এবং তার চেয়ে ইন্টারেস্টিং হচ্ছে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ব্রিফিং ছিল, সেইখানে প্রশ্ন করা হয়েছে যে তালিবানরা নারীদের প্রতি যে অবস্থান, সেটা তাদের ভূখণ্ড বা তাদের সীমারেখার মধ্যে থাকার কথা, সে তার প্রিন্সিপাল পলিসি অন্য একটা দেশে এসে অ্যাপ্লাই করলো। তো সেই জায়গাতে ভারতের কী রোল ছিল, এটা আবার দুভাবে ব্যাখ্যা করতে পারি। আমি এভাবে প্রথমত দেখা যায় যে আফগানিস্তান দূতাবাস দিল্লিতে একটা প্রেস কনফারেন্স আয়োজন করেছে। তো একটা দূতাবাস প্রেস কনফারেন্স করে কাকে দাওয়াত দেবে না দেবে এটা তার প্রেরোগেটিভ, হোস্ট ঠিক করবে, এখানে গেস্টের ডিকটেট বা ডমিনেট করার কিছু নাই, এটা যেমন আছে। আবার সে অন্যভাবে যদি আমি এটা খুব গণমাধ্যমের সাংবাদিকতা বা মত প্রকাশের স্বাধীনতার জায়গা দিয়ে দেখি, তাহলে কিন্তু এটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে তারা এখানে একটা বৈষম্য করেছে, নারী সাংবাদিকদের ঢুকতে দেয়নি, তারা পুরুষদের অ্যালাউ করেছে। এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আজকে ব্রিফিংয়ে যখন তাদের জিজ্ঞেস করা হচ্ছিল, তারা কোনো সদুত্তর তো দিতে পারেনি, তারা বারবার বলছিল এখানে তাদের কোনো ভূমিকা নেই। যার কারণে আমরা প্রিয়াঙ্কা গান্ধী সহ, মহুয়া মৈত্র সহ অনেক পলিটিশিয়ানকে এটার সমালোচনা করতে দেখেছি, আমরা সমালোচনা করতে দেখেছি ধরেন হিন্দুর সুহাসিনী হায়দারের মতো অনেককে। প্লাস কেউ আবার এই প্রশ্ন তুলেছেন, যখন আপনার সাংবাদিক হিসেবে সেখানে কোনো জেন্ডার না, নারীদের ঢুকতে দেওয়া হলো না, তো নারী সাংবাদিকরা এই প্রশ্নও তুলেছেন তাদের পুরুষ সহকর্মীরা সেটা বর্জন করলেন না কেন। তো মোটা দাগে এটা নিয়ে যখন আপনার নিশ্চয় মনে আছে 2 দিন আগে যখন তিনি দিল্লিতে এসে পৌঁছান, সামাজিক মাধ্যমে এমন মতো এসেছে, আজকে বাংলাদেশের কোনো যদি আফগান নেতা আসতো, পাশের দেশ এটাতে তোলপাড় করে ফেলতো, যে এমনিতেই বাংলাদেশে পট পরিবর্তনের পর দক্ষিণপন্থার দিকে ঝুঁকে যাওয়া, বাংলাদেশ ইসলামিক স্টেট হওয়া, এমন সমালোচনা করা হচ্ছে। সে জায়গায় আফগানিস্তানে খুব সাড়ম্বরে তাকে আমন্ত্রণ জানা হলো, সম্ভাষণ দেওয়া হলো। এর সাথে নতুন একটা মাত্রা যোগ করেছে যে আফগান ফরেন মিনিস্টার আমির খান মুত্তাকির প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের ঢুকতে না দেওয়া। তো মোটামুটি এই জিনিসটা আমি মনে করি শুধু সাউথ এশিয়া না, গোটা দুনিয়া জুড়েই এই জিনিসটা গত 24 ঘন্টা ধরে খুব আলোচনার ঝড় তুলেছে।
আমরা শিরোনামে যাই। আমাদের দেশে সেফ এক্সিট শব্দটি খুব আলোচনা হচ্ছে এটি নিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে মানবাধিকার কমিশন অধ্যাদেশ পরামর্শ সভায় ডক্টর আসিফ নজরুল উপদেষ্টাদের নয়, জাতি হিসেবে আমাদের সেফ এক্সিট প্রয়োজন, এমন একটি বক্তব্য। হ্যাঁ, উনি একটি আজকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে খসড়া মানবাধিকার কমিশন অধ্যাদেশ নিয়ে একটা আলোচনা ছিল। তো সেইখানে আসিফ নজরুল এই কথাটা বলেছেন, আইন উপদেষ্টা, যে সেফ এক্সিটের নিয়ে কথা হচ্ছে, কিন্তু আমরা নিশ্চিতভাবে জানি, ওনাকে কোট করছি, আমাদের কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই, কিন্তু জাতি হিসেবে সেফ এক্সিটের প্রয়োজন আছে। দুঃশাসন, গুম, বিচার, হত্যাকাণ্ড ছিল, এই রাষ্ট্র কাঠামো থেকে সেফ এক্সিটের প্রয়োজন। তো উনি যখন ঢাকায় বলছেন, আবার আমরা যদি দেখি রাঙামাটিতে আজকে পার্বত্য ওলামা পরিষদের একটা সম্প্রীতি সমাবেশ ছিল, সেখানে গিয়েছিলেন ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন। তিনি সেখানে বলছেন এই সেফ এক্সিটটা অন্যভাবে বলছেন। আসিফ নজরুল বলেছেন আমাদের ব্যক্তিগতভাবে সেফ এক্সিটের দরকার নাই, সেফ এক্সিটের দরকার যে পরিবর্তিত রাজনৈতিক কাঠামো, পরিবর্তিত গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশ নামক রাষ্ট্রে। কিন্তু তিনি এখানে এই সেফ এক্সিটের প্রসঙ্গটা খুব স্পষ্ট করে অন্যভাবে বলছেন যে সেফ এক্সিট নিয়ে নির্বাচন পরবর্তী সময় দেশে থাকব। এবং উনি যেটা বললেন, ওনার কোর্টটা এরকম, নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে চলে যাব। সেফ এক্সিট বলতে আমি কিছু বুঝি না, আমার কোনো সেকেন্ড হোমও নেই, ঢাকাতে নিজের বাড়ি নেই, বর্তমানে ঢাকায় সরকারি বাড়িতে এবং চট্টগ্রামে ভাড়া বাসায় থাকে। এবং আমাদের নিশ্চয় মনে আছে সম্প্রতি একটা টিভিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছিলেন যে উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করে ফেলেছেন, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছে। তার বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের বিতর্ক সমালোচনা শুরু হয়েছে, এবং তারপর থেকে আমরা দেখছি সেফ এক্সিটটা সাম্প্রতিক সময়ে খুবই একটা আলোচিত বিষয়। জাতি হিসেবে আমাদের সেফ এক্সিট প্রয়োজন, এই অংশটির কোনো ব্যাখ্যা কি পেলেন? না, জাতি হিসেবে সেফ এক্সিটের কথা উনি যেটা বলছেন যে এই দুঃশাসন, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই কনটেক্সটে এই জন্য উনি বলছেন যে সংস্কার নিয়ে তো প্রচুর আলোচনা যেমন আছে, সমালোচনা আছে, এত সংস্কার করা দরকার ছিল কিনা, বা সংস্কারগুলো তারা করে যেতে পারবেন কিনা। কারণ সুপারিশ করে গেছেন, এখন সুপারিশের কতটা বাস্তবায়ন হবে না হবে, যেমন ধরুন আমরা অনুষ্ঠানে আলোচনা শুরু করেছিলাম বিচার নিয়ে, গুম, বিচার বহির্ভূত হত্যা, সংস্কার। তো গত 15 বছরে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কিন্তু রাজনীতিকরণ করে একদম ধ্বংস করে ফেলা হয়েছে। তো সেই জায়গা থেকে তিনি আজকে যখন মানবাধিকার কমিশন অধ্যাদেশ নিয়ে আলোচনাটা ছিল, সেখানে আসিফ নজরুল ছাড়াও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বনপরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও ছিলেন। তারাও কিন্তু যে রাষ্ট্র কাঠামো, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সেই গণতান্ত্রিক উত্তরণে রাষ্ট্রের পরিবর্তনগুলোতে জোর দিয়েছিলেন। তো আমি যদি আমাকে ব্যাখ্যা করতে বলেন, আমার কাছে মনে হয়েছে যে তিনি গণতান্ত্রিক উত্তরণের পথে গিয়ে যে রাষ্ট্রের সেফ এক্সিট বলতে সংস্কার সহ গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা উত্তরণের দিকে ইঙ্গিত করেছেন। আরেকটি শিরোনামে যে সংশোধিত আইনে মানবতা বিরোধী অপরাধের বিচার, নির্বাচনে অযোগ্য হচ্ছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। যদিও এখানে যে তালিকা দেওয়া হয়েছে সেখানে আওয়ামী লীগের সঙ্গী অন্য দলও আছে। তো এটা তো বেশ কিছুদিন ধরে আলোচনায় ছিল, যাদের বিরুদ্ধে অভিযোগ আসবেন বা দোষী সাব্যস্ত হবেন, বিচারিক প্রক্রিয়া শুরু হবে, তারা অযোগ্য বলে ঘোষিত হবেন। এখন সেটা হয়তো যেটা এতদিন আলোচনার পরিসরে ছিল, সেটা সম্ভবত বাস্তবে রূপ নিতে যাচ্ছে বলে আমার ধারণা, যে খবরটা আপনি এখানে রেফার করলেন। 17 অক্টোবর, জি 15 অক্টোবর যেটা হওয়ার কথা ছিল, জুলাই সনদে স্বাক্ষরের কর্মসূচি। হ্যাঁ, কর্মসূচি ওখানে বলা হচ্ছে, আজকে ঘোষণা করা হলেও এটা আপনার 15 অক্টোবর, আমরা যতটা জানি 15 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হওয়ার কথা। এবং এখন যেটা বলা হচ্ছে যে আলী রিয়াজ জানিয়েছেন, ঐতিহাসিক এই ঘটনায় রাজনৈতিক দল, তারপরে বিভিন্ন জোট, বিভিন্ন শ্রেণী পেশার পাশাপাশি সাধারণ মানুষ অংশ নেবেন। তো সাধারণ এবং আপামর সাধারণ মানুষ যাতে অংশ নিতে পারেন সেটার সুবিধার্থে যে আজকে 15 তারিখ যেটা ঘোষণা হওয়ার কথা ছিল, স্বাক্ষরের কথা ছিল, সেটি এখন সময়সীমা পাল্টে শুক্রবার করা হয়েছে। এই জুলাই সনদ স্বাক্ষর এবং বাস্তবায়নের সঙ্গেই নির্বাচনের প্রসঙ্গটি আসে, এবং সেই নির্বাচন ঘিরে আমরা দেখতে পাচ্ছি প্রধান নির্বাচন কমিশনারকে উদ্ধৃত করে এটি সংবাদ শিরোনাম, আইনের শাসন কাকে বলে, এই নির্বাচনে দেখাতে চাই। আপনার কি মনে হয়? উনি বোধহয়, আমি যদি ভুল না করি, আজকে ব্রডকাস্ট জার্নালিস্ট ফোরামের একটা আলোচনা, ডেইলি স্টারে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের একটা আলোচনা অনুষ্ঠিত হয়েছিল, সেখানে বলা হয়েছে এবং ওখানে প্রশ্ন করা হয়েছে, অনেকটা কপি পেস্টের মতো আগে যেই
বিষয়গুলো ছিল সাংবাদিকদের কাজ এবং নীতিমালা, সেগুলো এখানে হয়েছে। তো উনি এটাকে কাউন্টার করে বলেছেন যে এটাতে আপনার সামনে যে নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এটি একটা অন্য ধরনের নির্বাচন। উনি কাউন্টার করে এটা বলেছেন। আমরা যদি এটার প্রাসঙ্গিকভাবে বলি, আজকে চট্টগ্রামে একটা সমাবেশ ছিল, একটা সভা, সেখানে প্রধান নির্বাচন কমিশনারও আলোচনা করেছিলেন নির্বাচনের পরিবেশ পরিস্থিতি, এবং আমরা নিশ্চয়ই এই অনুষ্ঠানেই আলোচনা করছিলাম যে আমরা জানি যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কিন্তু বেশ অর্থাৎ 5ই আগস্টের পরিবর্তিত পরিস্থিতির পরে বেশ ঝুঁকিপূর্ণ বা নাজুক অবস্থা আছে। তো সেই জায়গায় নির্বাচনটা কোন দিকে যায়, একটু আগে একটা খবর বলছিলেন, যারা অযোগ্য বিবেচিত হবেন তারা নির্বাচন করতে পারবেন না। কেউ কেউ যদি ইনক্লুসিভ ইলেকশন বলতে আওয়ামী লীগের কথা বলে, সেটি যে হচ্ছে না এটা মোটামুটি পরিষ্কার। তো সেই জায়গাতে কিন্তু এখন অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে। তো প্রশ্ন রয়ে গেছে বলে এই আলোচনাতে আমি যেটা টিভি খবরে দেখলাম, তিনি এই কথাটাই বলছিলেন, মানবজমিন যেটা শিরোনাম করেছে। তো ক্লোজার টু দ্য ডেট, এবং এখনও তো প্রতীক, এনসিপির প্রতীক নিয়ে কিছু জটিলতা আছে। তফসিল ঘোষণা আমি যদি বলি বাই নভেম্বর তো হয়ে যাবে। তো বাই দিস টাইম বোধহয় কিছু জরিপ টরিপও চলছে যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র বা ঝুঁকিপূর্ণ এলাকা। তো সব মিলিয়ে মোটামুটি নির্বাচন নিয়ে, নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতিগুলো শুরু হয়েছে, আলোচনাগুলো হচ্ছে। তো এর মধ্যে দিয়ে আমরা ধরেন এরকম নানান মতগুলো সামনের দিনগুলোতে দেখতে থাকবো এবং শুনতে থাকবো। একটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি সংবাদপত্রগুলোতে গুরুত্বের সঙ্গে এসছে, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দিতে আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা। হ্যাঁ, এটাতে বাংলাদেশের সরকার এবং রাষ্ট্র, বিশেষ করে সরকার প্রধানরা বরাবরই যান, আপনি যদি অতীতেও দেখেন। তো সেই অনুষ্ঠানে যোগ দিতে অধ্যাপক ইউনূস ইতালি যাচ্ছেন, এবং সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি অংশগ্রহণকারী অনেকগুলো দেশে রাষ্ট্র এবং সরকার প্রধানের সাথেও তার কিছু আলোচনার কথা রয়েছে। কেমন আশা করেন যে, আমরা জানি যে বর্তমানে বাংলাদেশে খাদ্যসহ বিভিন্ন বিষয়ে তো অত্যন্ত আলোচনায় রয়েছে, দেশের ভেতরকার পণ্যমূল্য নানান কিছু কেন্দ্র করে। তো এটা তো প্রতি বছরে যে এই সম্মেলনটা হয়ে থাকে যে পলিসি ডিসিশনের ব্যাপারে, তো আমার মনে হয় প্রত্যেকটা দেশ তার পরিস্থিতিগুলো নিয়ে আলোচনা করে এবং সামনের দিকগুলোতে কোথায় ফোকাস থাকবে, কোন জায়গায় অঙ্গীকার, সেগুলো মূলত এই সম্মেলনে উঠে আসে। তো অবশ্যই এই সম্মেলন তো বৈশ্বিক পরিসরে করা হয়ে থাকে, এবং একটা সম্মেলন দিয়ে যে সব কিছু সবসময় হয়, নট লাইক দ্যাট। তো এটা তাদের অ্যানুয়াল একটা গ্যাদারিংয়ের মতো আমরা বলতে পারি আর কি। অনেক অনেক ধন্যবাদ জনাব রাহিদ ইজাজ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের পর্বটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।